অপরাহ্ন। আমি শাহানারা মান্নান, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আজকে আমি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অর্থনীতি প্রথম পত্রের এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। যেহেতু সামনে তোমাদের পরীক্ষা, এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে, কাজেই আজকে আমি ঢাকা বোর্ড 2016, 17, 18, 19 যে সমস্ত এমসিকিউ প্রশ্ন এসেছিল চ্যাপ্টার অনুযায়ী সেগুলি নিয়ে আলোচনা করব এবং সমাধানগুলি তোমাদের জানাতে চেষ্টা করব। চলো তাহলে শুরু করা যাক। শিক্ষার্থীরা, প্রথম চ্যাপ্টার থেকে প্রথম যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে বেস্টিক শব্দটির ইংরেজি মাইক্রো শব্দটি কোন শব্দ থেকে এসেছে। অনেকগুলি অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে একটি হচ্ছে মাইক্রোজ, আরেকটি হচ্ছে মাইক্রোজ। তো সঠিক উত্তরটি হবে MIKROS, মাইক্রোজ, যেটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। এরপরে আছে স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা কোন অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য। এখানে অপশন দেয়া আছে 4টি: সমাজতান্ত্রিক অর্থনীতি, ইসলামী অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি, মিশ্র অর্থনীতি। সঠিক উত্তরটি হবে স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা পুঁজিবাদী অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য। এখন এখানে একটি উৎপাদন সম্ভাবনা রেখা দেয়া আছে। তো উদ্দীপকে এই উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে বলা হয়েছে যে MAN বা বি এই বিন্দুগুলোর মধ্যে কোন বিন্দুতে উৎপাদন সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি MNA সবগুলো বিন্দুতে উৎপাদন সম্ভব, শুধুমাত্র বি বিন্দুতে উৎপাদন সম্ভব নয়, কারণ এটি উৎপাদন সম্ভাবনা রেখার অনেক উপরে অবস্থান করছে। কাজেই আমরা বলবো যে এখানের মধ্যে উৎপাদন সম্ভব না যে বিন্দুতে, সেটি হচ্ছে বি বিন্দু। আরেকটি প্রশ্ন করা হয়েছে, যদি ওয়াই উৎপাদন 0 হয় তাহলে এক্স এর উৎপাদন কত হবে। ওয়াই এর উৎপাদন যদি 0 হয়, আমরা দেখতে পাচ্ছি এক্স এর উৎপাদন হবে ON, অর্থাৎ পুরোটা দিয়েই শুধুমাত্র এক্স দ্রব্য উৎপাদন করা যাবে এবং তার পরিমাণ হবে ON। অর্থনীতিতে নির্বাচনের সমস্যা বলতে কি বোঝায়? অপশন আছে সম্পদের নির্বাচন, অভাবের গুরুত্ব নির্বাচন, প্রযুক্তি নির্বাচন, মালিকানা নির্বাচন। সঠিক উত্তরটি হবে অভাবের গুরুত্ব নির্বাচন। অর্থাৎ অর্থনীতিতে নির্বাচনের সমস্যা বলতে অভাবের গুরুত্ব নির্বাচনকে বোঝায়। এখানে একটি উৎপাদন সম্ভাবনা রেখা দেয়া আছে এবং বলা হয়েছে ধানের উৎপাদন যদি 0 হয় তাহলে পাটের উৎপাদন কত হবে। ধানের উৎপাদন 0 হলে পাটের উৎপাদন হবে OB। আরেকটি প্রশ্ন আছে, কোথায় উৎপাদন করলে উৎপাদনের উপকরণগুলোর সঠিক ব্যবহার হবে না। সেটি হচ্ছে সি বিন্দুতে উৎপাদন করলে সর্বোচ্চ ব্যবহার হবে না। এখানে একটি উৎপাদন সম্ভাবনা রেখা দেয়া হয়েছে এবং বলা হচ্ছে 28 মণ ধান উৎপাদনের সুযোগ ব্যয় কত। 28 মণ ধান উৎপাদনের সুযোগ ব্যয় হচ্ছে 40 মণ পাট উৎপাদন। সঠিক উত্তরটি হবে 40 মণ পাট উৎপাদন, অর্থাৎ উৎপাদনকারী 28 মণ ধান উৎপাদন করতে পারে অথবা 40 মণ পাট উৎপাদন করতে পারে। কাজেই প্রশ্ন 28 মণ ধান উৎপাদনের সুযোগ ব্যয় কত, উত্তর হবে 28 মণ ধান উৎপাদনের সুযোগ ব্যয় হচ্ছে 40 মণ পাট উৎপাদন। আরেকটি প্রশ্ন আছে যে কোন বিন্দুতে, আরেকটি প্রশ্ন হচ্ছে যে এখানে অপূর্ণ নিয়োগ কোন বিন্দুটিতে দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে
অপূর্ণ নিয়োগ দেখাচ্ছে ই বিন্দুতে, অর্থাৎ যদি ই বিন্দুতে উৎপাদন করে তাহলে যা উপকরণগুলো ছিল বা তার যা সম্পদ ছিল তার পূর্ণ ব্যবহার হবে না, অতএব উত্তর হবে ই বিন্দুতে। ঢাকা বোর্ড 2016-তে এই উৎপাদন সম্ভাবনা রেখাটি দিয়ে জানতে চাওয়া হয়েছে সি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন কত। সি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন আমরা দেখতে পাচ্ছি 20, তাহলে এখানে অপশন দেওয়া ছিল 20, 30, 50, 60, উত্তর হবে 20। আমরা দেখতে পাচ্ছি সি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন হচ্ছে 20। আরেকটি প্রশ্ন ছিল এফ বিন্দুতে নিচের কোন পরিস্থিতি নির্দেশ করে। এফ বিন্দুতে নিচের কোন পরিস্থিতি নির্দেশ করে, 4টি অপশন দেওয়া আছে। একটি হচ্ছে সম্পদের দক্ষ ব্যবহার ও বেকারত্ব, 2 নম্বর হচ্ছে সম্পদের অদক্ষ ব্যবহার ও বেকারত্ব, 3 নম্বর হচ্ছে সম্পদের দক্ষ ব্যবহার ও পূর্ণ বিয়োগ, 4 নম্বর হচ্ছে সম্পদের অদক্ষ ব্যবহার ও পূর্ণ নিয়োগ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সম্পদের অদক্ষ ব্যবহার হচ্ছে এবং যেহেতু সম্পদ পুরোপুরি ব্যবহৃত হচ্ছে না অবশ্যই সেখানে বেকারত্ব দেখা যাবে, কাজেই আমাদের সঠিক উত্তরটি হবে সেকেন্ডটি, অর্থাৎ সম্পদের অদক্ষ ব্যবহার ও বেকারত্ব। আচ্ছা, তো এই অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন ছিল অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞা বিশ্লেষণ করলে কী পাওয়া যায়। 4টি অপশন হচ্ছে অসীম অভাব, সীমিত সম্পদ, সম্পদের পূর্ণ ব্যবহার। এর মধ্যে জানতে চাওয়া হয়েছে কোনটি সঠিক, 1 and 2 অর্থাৎ অভাব অসীম সীমিত সম্পদ, নাকি 1 and 3 অর্থাৎ অসীম অভাব সম্পদের পূর্ণ ব্যবহার, নাকি 2 and 3 অর্থাৎ সীমিত সম্পদ এবং সম্পদের পূর্ণ ব্যবহার, নাকি 1, 2 এবং 3 অর্থাৎ অসীম অভাব সীমিত সম্পদ এবং সম্পদের পূর্ণ ব্যবহার। সঠিক উত্তরটি হবে অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞা বিশ্লেষণ করলে পাওয়া যায় অসীম অভাব সীমিত সম্পদ এবং সম্পদের পূর্ণ ব্যবহার। তো প্রথম অধ্যায় থেকে 2006, 16, 17, 18, 19-এ এই প্রশ্নগুলি ছিল। এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায়ে একটি প্রশ্ন ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের স্থিতিস্থাপকতা কোন ধরনের। অপশন ছিল অস্থিতিস্থাপক, স্থিতিস্থাপক, একক স্থিতিস্থাপক এবং অসীম স্থিতিস্থাপক। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের স্থিতিস্থাপকতা অবশ্যই হবে অস্থিতিস্থাপক। আরেকটি প্রশ্ন ছিল সেকেন্ড চ্যাপ্টার থেকে, এটা 2018 সালে এসেছে, সেটি হচ্ছে পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কেমন হবে। অপশন দেওয়া আছে নিম্নগামী, ঊর্ধ্বগামী, ভূমি অক্ষের সমান্তরাল, নাকি লম্ব অক্ষের সমান্তরাল। পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি অবশ্যই হবে ঊর্ধ্বগামী। 2017 সালে ঢাকা বোর্ডে যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা সূত্র কোনটি। তো এটা আমরা জানি যে চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এরপর আছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি প্রবক্তাকে। অপশন ছিল হিগস, এলেন, এক্স, মার্শাল, রবিন্স। উত্তর হবে মার্শাল। মার্শাল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রবক্তা। ঢাকা বোর্ড 2016 সালে যে একটি প্রশ্ন এসেছিল সেটি হচ্ছে দুটো দ্রব্য পরস্পর বিকল্প হলে দ্রব্যের আড়াআড়ি চাহিদা রেখা কীরকম হবে। অপশন ছিল বাম থেকে ডানে নিম্নগামী হবে, নাকি বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে, ভূমি অক্ষের সমান্তরাল হবে, নাকি লম্ব অক্ষের সমান্তরাল হবে। দুটো দ্রব্য যদি পরস্পর বিকল্প হয় তাহলে আমরা জানি আড়াআড়ি চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। সঠিক উত্তরটি হচ্ছে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী।
ঢাকা বোর্ড 2016-তে আরেকটি প্রশ্ন এসেছিল, কিউ ইকুয়াল টু সি প্লাস ডিপি। এই সমীকরণটির ঢাল কোন প্রতীক দ্বারা নির্দেশিত হয়? কিউ ইকুয়াল টু সি প্লাস ডিপি। অপশন দেওয়া আছে সি, ডি, পি, কিউ। আমরা জানি ঢাল হচ্ছে ডি, অতএব সি প্লাস ডিপি সমীকরণটির ঢাল ডি দ্বারা নির্দেশিত হয়। এটি হবে সঠিক উত্তর। এছাড়া চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটবে যখন, এটি ঢাকা বোর্ড 2016-তে এসেছিল, চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটবে যখন বলে কয়েকটি অপশন দেওয়া আছে। অপশনগুলি হচ্ছে: 1 নম্বর, দামের পরিবর্তন যখন হয় তখন, আয়ের পরিবর্তন হয় তখন, রুচির পরিবর্তন হয় তখন। এই 3টি অপশন দিয়ে বলা হচ্ছে 1 এবং 2, মানে দামের পরিবর্তন এবং আয়ের পরিবর্তন হবে। আরেকটি অপশন হচ্ছে 1 এবং 3, অর্থাৎ দামের পরিবর্তন এবং রুচির পরিবর্তন। আরেকটি অপশন হচ্ছে 2 এবং 3, অর্থাৎ আয়ের পরিবর্তন এবং রুচির পরিবর্তন। এবং সর্বশেষ অপশনটি হচ্ছে 1, 2 এবং 3, অর্থাৎ দামের পরিবর্তন, আয়ের পরিবর্তন, রুচির পরিবর্তন। এবং আমরা জানি চতুর্থ অপশনটি সঠিক, মানে চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটবে যখন দামের পরিবর্তন হয়, আয়ের পরিবর্তন হয় অথবা রুচির পরিবর্তন হয়। এই যে কোনো ঘটলে চাহিদার হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। 2018 সালে একটি প্রশ্ন এসেছিল, দ্রব্যটির দাম 8 একক হলে উদ্বৃত্ত কত হবে? এখানে একটি সূচি দেয়া আছে, দাম, চাহিদা এবং যোগান। তো প্রশ্ন হচ্ছে, দ্রব্যটির দাম 8 একক হলে উদ্বৃত্ত কত হবে? অপশন দেয়া আছে 2 একক, 4 একক, 8 একক, 10 একক। আমরা এখানে সূচিতে দেখতে পাচ্ছি দাম যখন 8 একক হয় তাহলে উদ্বৃত্ত থাকছে 4 একক, কারণ দাম যখন 8 একক তখন চাহিদা হয় 6 একক আর যোগান হয় 10 একক। অতএব এখানে ক্রেতা 6 একক কিনছে, কাজেই উদ্বৃত্ত থাকছে 4 একক। এরপরে আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে ভারসাম্য দাম কত হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি সূচিটিতে ভারসাম্য দাম হচ্ছে 4 হবে না 6 হবে না 8 হবে নাকি 10 হবে? ভারসাম্য দাম হবে অবশ্যই 6 টাকা। ভারসাম্য দাম যখন 6 টাকা হয় তখন চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান হয়। এখানে ঢাকা বোর্ড 2016 সালে একটি প্রশ্ন এসেছিল, নিচের কোন রেখাটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সাথে সঙ্গতিপূর্ণ? এখানে 4টি ছবি দেওয়া আছে। কতে দেখা যাচ্ছে রেখাটি বাম থেকে ডানে নিম্নগামী, কতে দেখা যাচ্ছে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, গতে দেখা যাচ্ছে রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল এবং ঘতে দেখা যাচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল। সঠিক উত্তরটি হবে ক, অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি সঙ্গতিপূর্ণ ক এর সাথে, অর্থাৎ বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে। সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করলে মোটর সাইকেলের চাহিদা কেমন হবে? এটি ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল। যদি জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায় তাহলে কি মোটর সাইকেলের চাহিদা বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, অপরিবর্তিত থাকবে নাকি দ্রুত বৃদ্ধি পাবে? সঠিক উত্তরটি হবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে মোটর সাইকেলের চাহিদা অবশ্যই হ্রাস পাবে, অর্থাৎ কমে যাবে। ঢাকা বোর্ড 2017-তে আরেকটি প্রশ্ন এসেছিল, কিউ ইকুয়াল টু দেওয়া আছে 10 - 3p। এখন বলা হয়েছে যে অপেক্ষকের ঢাল কত হবে? 10 - 3p একটা হচ্ছে সমীকরণ দেয়া, অপেক্ষকের ঢাল কত হবে? অপশন দেওয়া আছে ক -3, খ 1, গ 3 এবং ঘ 10। তো এটা যদি আমরা করি তাহলে দেখতে পাই যে
যেহেতু 10-3p, অতএব সহজেই বলা যায় অপেক্ষকের ঢাল হবে -3। প্রদত্ত অপেক্ষক থেকে অঙ্কিত রেখাটি কেমন হবে, অর্থাৎ এই যে 10-3p, এটা থেকে যদি আমরা রেখা অঙ্কন করি তাহলে সেটি কেমন হবে। এটি 10-3p, এটা আমরা সহজেই বুঝতে পারি এটা হচ্ছে চাহিদা রেখা, সমীকরণ। কাজেই এটা চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, আমরা বলতে পারি যে এটি বাম থেকে ডান দিকে নিম্নগামী একটি রেখা হবে। অপশন দেওয়া ছিল বাম থেকে ডান দিকে নিম্নগামী, বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, ভূমি অক্ষের সমান্তর আর নালব্ধ অক্ষের সমান্তর। উত্তরটি হবে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। এরপর আরেকটি এসেছে ঢাকা বোর্ড 2016-তে একটি ছক, এই ছকটি দেওয়া আছে এবং বলা হচ্ছে যে এক্স দ্রব্যের ভারসাম্য দাম কত। আমরা ছকে দেখতে পাচ্ছি এক্স দ্রব্যের ভারসাম্য দাম হচ্ছে 3 টাকা, কারণ 3 টাকা হলে চাহিদাও হয় 10 একক এবং যোগানো হয় 10 একক। অপশন দেওয়া ছিল 1 টাকা, 2 টাকা, 3 টাকা না 4 টাকা। ভারসাম্য দাম হবে 3 টাকা। আরেকটি প্রশ্ন ছিল এক্স দ্রব্যের ক্ষেত্রে যোগান রেখাটি ডান দিকে ঊর্ধ্বগামী হবে, চাহিদা রেখা নিম্নগামী হবে, চাহিদা বিধির ব্যতিক্রম ঘটেছে। কোন উত্তরটি সঠিক? 1 এবং 2, অর্থাৎ যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী, চাহিদা রেখা নিম্নগামী। 2 নম্বর অপশনটা ছিল 1 and 3, অর্থাৎ যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী এবং চাহিদা বিধির ব্যতিক্রম ঘটেছে। 3 নম্বর অপশন ছিল 2 and 3, অর্থাৎ চাহিদা রেখা নিম্নগামী এবং চাহিদা বিধির ব্যতিক্রম ঘটেছে। 4 নম্বর ছিল 1, 2, 3। আমরা দেখতে পাচ্ছি যে 3টি অপশনের মধ্যে 3 নম্বর অপশনটি ভুল, চাহিদা বিধি ব্যতিক্রম। কাজেই আমরা বলতে পারি যে সঠিক উত্তর হচ্ছে 1 নম্বরটি, অর্থাৎ যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী এবং চাহিদা রেখা নিম্নগামী। এটি হচ্ছে সঠিক উত্তর। তৃতীয় অধ্যায়ে চলে যাই আমরা এখন। ঢাকা বোর্ড 2019-এ এসেছে গড় ব্যয় ইকুয়াল টু প্রান্তিক ব্যয় হবে যখন প্রথম অপশন এসি রেখা নিম্নগামী, দ্বিতীয় অপশন হচ্ছে এমসি রেখা নিম্নগামী, তৃতীয় হচ্ছে এসি সর্বনিম্ন এবং চতুর্থ অপশন হচ্ছে এমসি সর্বনিম্ন। গড় ব্যয় রেখা এবং প্রান্তিক ব্যয় রেখা ইকুয়াল সমান হবে অবশ্যই তখন যখন এসি বা গড় ব্যয় রেখাটা সর্বনিম্ন হবে। গড় ব্যয় যখন সর্বনিম্ন তখন এসি এবং এমসি সমান হয়। এরপরে ঢাকা বোর্ড 2019-এ আরেকটি প্রশ্ন এসেছিল উৎপাদনে উৎপাদিত উপাদান কোনটি। অপশন দেয়া আছে ক সঞ্চয়, খ বিনিয়োগ, গ যোগান এবং ঘ হচ্ছে মূলধন। এখানে উত্তরটা সঠিক উত্তর হচ্ছে ঘ, উৎপাদনে উৎপাদিত উপাদান হচ্ছে মূলধন। ঢাকা বোর্ড 2018-তে এসেছিল একটি প্রশ্ন উৎপাদন বলতে কি বোঝায়। 4টি অপশন হচ্ছে 1 আয় সৃষ্টি, 2 হচ্ছে উপকরণের ব্যবহার, 3 হচ্ছে নতুন দ্রব্য সৃষ্টি এবং 4 হচ্ছে নতুন উপযোগ সৃষ্টি। সঠিক উত্তরটি হবে নতুন উপযোগ সৃষ্টি। উৎপাদন বলতে নতুন উপযোগ সৃষ্টি বোঝায়। ঢাকা বোর্ড 2018-তে এসেছিল কোনটি স্থির খরচের অন্তর্ভুক্ত। অপশনগুলি হচ্ছে স্থায়ী কর্মচারীর বেতন, তারপরে দেয়া আছে কাঁচামাল ক্রয়ের ব্যয়, পরিবহন খরচ, জ্বালানি খরচ। আমরা জানি যে প্রথমটি অর্থাৎ স্থায়ী কর্মচারীর বেতন হচ্ছে স্থির খরচের অন্তর্ভুক্ত। এরপর 2018-তে আরেকটি প্রশ্ন এসেছিল মোট আয় নির্ধারণের সূত্র কোনটি। আমরা জানি মোট আয় নির্ধারণের সূত্র হচ্ছে মোট আয় ইকুয়াল টু দাম ইন্টু পরিমাণ বা টিআর ইকুয়াল টু পি ইন্টু কিউ হচ্ছে মোট আয় নির্ধারণের সঠিক সূত্র। ঢাকা বোর্ড 2018-তে আরেকটি প্রশ্ন এসেছিল ব্যয় কোনটির উপর নির্ভরশীল। এর মধ্যে অপশন দেওয়া আছে আয়ের উপর, উৎপাদনের উপর, উপকরণের উপর না বিনিয়োগের উপর। আমরা জানি যে ব্যয় নির্ভর করে উৎপাদনের উপর, সঠিক উত্তর হচ্ছে উৎপাদন। কোন রেখাটি ইউ আকৃতির হয়। অপশন দেওয়া আছে টিসি, টিএফসি, এএফসি নাকি এসি। তো সঠিক উত্তর হচ্ছে এসি বা গড় ব্যয় হচ্ছে গড় ব্যয়ের আকৃতি ইউ আকৃতির হয়ে থাকে। এরপর দেওয়া আছে টিএফসি রেখার আকৃতি কেমন হবে। এর মধ্যে অপশন কয়েকটি দেওয়া আছে। টিএফসি রেখা আমরা জানি যে ভূমি অক্ষের
সমান্তরাল হবে। সঠিক উত্তর হচ্ছে ভূমি অক্ষে সমান্তরাল। ঢাকা বোর্ড 2016-তে একটি প্রশ্ন এসেছিল, দুই বা ততোধিক চলকের নির্ভরশীলতার সম্পর্ককে কি বলে? পরামিতি, অপেক্ষক, ঢাল না ধ্রুবক? দুই বা ততোধিক চলকের নির্ভরশীলতার সম্পর্ককে অবশ্যই চলক বলে। সঠিক উত্তর হবে চলক। ঢাকা বোর্ড 2016-তে আরেকটি প্রশ্ন এসেছিল, মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কি হবে? সর্বোচ্চ হবে, সর্বনিম্ন হবে, ধনাত্মক হবে না শূন্য হবে? মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হবে। ঢাকা বোর্ড 2019-এ আরেকটি প্রশ্ন এসেছিল, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনটি ভারসাম্য বিন্দুতে হয়? MR মাইনাস MC, AR ইকুয়াল টু MR, P ইজ গ্রেটার দেন MC। অপশন হচ্ছে 1 and 2, অর্থাৎ MR মাইনাস MG এবং AR ইকুয়াল টু MR। আর 2 নম্বর অপশন হচ্ছে 1 and 3, MR মাইনাস MC এবং P ইজ গ্রেটার দেন MC। আর 3 নম্বর অপশন হচ্ছে P ইজ গ্রেটার দেন MC। সঠিক উত্তরটি হচ্ছে 1, অর্থাৎ MR মাইনাস MC, P অ্যান্ড AR ইকুয়াল টু MR। অর্থাৎ ভারসাম্য বিন্দুতে MR এবং MC সমান হবে এবং AR এবং MR সমান হবে। ভারসাম্য বিন্দুতে AR, MR এবং MC সমান হবে। এটি হচ্ছে সঠিক উত্তর। সর্বশেষে একটি 2016 সালে একটি ছক দিয়েছে এবং জানতে চেয়েছে প্রান্তিক উৎপাদনের পরিমাণ কত। চলো আমরা ছকটি দেখে নিই। ঢাকা বোর্ড 2016-তে একটি ছক, এই ছকটি এসেছিল এবং জানতে চাওয়া হয়েছে তালিকা অনুযায়ী শ্রমিকের নিয়োগ যদি 30 জন হয় তাহলে প্রান্তিক উৎপাদন কত হবে। শ্রমিকের নিয়োগ যখন 30 হচ্ছে তখন প্রান্তিক উৎপাদনের পরিমাণ জানতে চাওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ছকের মধ্যে দেওয়া আছে শ্রমিকের উৎপাদন 30 হলে মোট উৎপাদন হয় 230। আর আমরা জানি যে প্রান্তিক উৎপাদন বের করতে হয় বর্তমান মোট উৎপাদন মাইনাস পূর্বের মোট উৎপাদন। তো বর্তমান মোট উৎপাদন 230, কিন্তু আগের মোট উৎপাদন ছিল 130। তাহলে 230 থেকে 130 বাদ দিলে হয় 100। কাজেই আমরা সঠিক উত্তর বলবো যে শ্রমিকের নিয়োগ 30 হলে প্রান্তিক উৎপাদন হবে 100। এরপরে আরেকটি প্রশ্ন এসেছিল, এক্ষেত্রে কোন উৎপাদন বিধি কার্যকর হয়েছে? এখানে আমরা দেখতে পাচ্ছি মোট উৎপাদন যদি আমি দেখি, প্রথমে হচ্ছে 50, তারপর 50 থেকে হয় 130, অর্থাৎ এখানে বেড়েছে 80। এরপরে হয়েছে 230, অর্থাৎ এখানে বেড়েছে 100, তারপরে হচ্ছে 450, অর্থাৎ এখানে 200-রও বেশি বেড়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। কাজেই আমরা বলতে পারি এখানে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে। শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে 2016 থেকে 2019 সালে ঢাকা বোর্ডে যে এমসিকিউ প্রশ্নগুলি এসেছিল সেগুলো নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করেছি। আশা করি তোমাদের উপকার হবে। আমি পরবর্তীতে অন্যান্য চ্যাপ্টারগুলিও আলোচনা করার চেষ্টা করি। তো এগুলি তোমরা ফলো করো। আশা করি এর মধ্যে থেকে নিশ্চয়ই কিছু কমন পেয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।